দর্শক, ৩ দিন আগে ঘটে যাওয়া ঘটনা অর্থাৎ ২০২৫ সালের শেষ দিনে ঘটা একটা ঘটনা, শরীয়তপুরের ঘটনা, এবং একজন হিন্দু ব্যবসায়ীকে রাস্তায় কোপানো, তার দেহে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া, তারপরে পুকুরে ঝাঁপ দিয়ে তার বেঁচে যাওয়া, তারপরে চিকিৎসার জন্য তাকে ঢাকায় ট্রান্সফার করা, এই যে ঘটনা, এবং যে ঘটনাটাকে ভারতীয় গণমাধ্যম ব্যাপকভাবে সংখ্যালঘু নির্যাতনের আরেকটি ঘটনা হিসেবে তুলে ধরেছিল এবং তুলে ধরে বাংলাদেশে একের পর এক ধারাবাহিকভাবে নিয়মিতভাবে এই ঘটনা ঘটছে সেই অভিযোগ করেছিল। সেই ঘটনায় আক্রান্ত ব্যবসায়ী মারা গেছেন, অর্থাৎ তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন, যুদ্ধ করে শেষ পর্যন্ত আর টিকতে পারেননি। মারা যাওয়ার এই ঘটনাটা যখন ঘটল তখন এই ব্যাপারটা আন্তর্জাতিকভাবে, ভারতে তো বটেই, আন্তর্জাতিকভাবে আরও বড় ঘটনায় যে রূপ নেবে সেটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। কেন তিনি মারা গেলেন, এই ঘটনার পেছনে কি কি ছিল, পুলিশ কোনো নতুন তথ্য দিতে পারছে কিনা, গণমাধ্যম কি বলছে, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শরীয়তপুরের সেই মারাত্মকভাবে ছুরিকাঘাত করা এবং তাকে পুড়িয়ে মারার চেষ্টা করার সেই ব্যবসায়ী, তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি যখন মারা গেছেন এই খবরটা নিশ্চিত করছে ডেইলি স্টার। ডেইলি স্টারের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে ছুরিকাঘাতের পর পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া সেই গ্রাম্য চিকিৎসক মারা গেছেন। তার ফার্মেসির ব্যবসা ছিল। ফার্মেসির ব্যবসা গ্রামে যারা করেন তাদেরকে গ্রাম্য চিকিৎসক হিসেবে ধরা হয় এবং সেভাবেই মানুষ চেনে গ্রামে, তাদের কাছ থেকে ওষুধপাতি নেয়। সেইভাবে তিনি একসময় হয়তো ডাক্তার হিসেবে স্বীকৃতি পেয়ে যান। সেই গ্রাম্য চিকিৎসক মারা গেছেন। কি বলছে শরীয়তপুরে এই ঘটনার খোকনচন্দ্র দাস, যিনি মারাত্মকভাবে আহত হয়েছিলেন এবং যার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকালকে মারা গেছেন। ডামুড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হক ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছে। ৩১ ডিসেম্বর রাতে শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার কনেশ্বর ইউনিয়নের কেউরডাঙ্গা এলাকায় হামলার শিকার হন খোকন। নিজের ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে। তাকে কুপিয়ে জখম করা হয়, তারপরে গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। এরপরে জীবন বাঁচানোর জন্য তিনি পাশে থাকা একটা পুকুরে লাফ দেন। কোনো রকমে জীবনে তখন বেঁচে ছিলেন, কিন্তু ৩ দিন পরে তার মৃত্যু হলো। 3 দিনের মাথাতেই তার মৃত্যু হলো। ছুরিকাঘাতে তার নাড়ি ভুঁড়ি বের হয়ে গিয়েছিল এবং পেট্রোলের আগুনে তার মুখমণ্ডল ও ডান হাত ঝলসে গিয়েছিল। পুলিশ জানায়, দুর্বৃত্তরা খোকনের তল পেটে ছুরি মেরে তার কাছ থেকে নগদ টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। প্রাণ বাঁচাতে খোকন পানিতে ঝাঁপ দেন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। তারপরে সেখান থেকে ঢাকায় ট্রান্সফার করা হয়। খোকন এই যে ঘটনা, পরেশচন্দ্র দাস বাদী হয়ে কনেশ্বর এলাকার সোহাগ খান 27, রাব্বি মোল্লা 21 এবং পলাশ সর্দারের বিরুদ্ধে মামলাও করেছিলেন। এখন সেটা হত্যা মামলা হয়ে যাবে। খোকনের স্বজন প্রান্ত দাস ডেইলি স্টারকে বলেছেন, তিনি আজ গতকালকে সকাল 7:20 চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে মারা যান। হত্যাকারীদের সঙ্গে আমার মামার কোনো শত্রুতা ছিল না, এমনটা বলেছেন ভাগনা বলেছেন তার মামার কোনো শত্রুতা ছিল না। খোকনচন্দ্র দাস হিন্দু ধর্মের লোক হওয়ার কারণে এটা প্রথম যখন খবর হয় তখন ভারতীয় গণমাধ্যমে ব্যাপকভাবে এটা প্রচার করা হয়েছিল যে যেটা ময়মনসিংহের ভালুকায় যে দীপু দাস হত্যার পরে, তাকে পুড়িয়ে মারার পরে এই ঘটনা এবং এই ধারাবাহিক ঘটনার অংশ হিসেবে এটা ঘটেছে। সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশে থামছে না, এমনটা বলেছিল এবং মারা যাওয়ার পরেও ভারতীয় গণমাধ্যমগুলো এই ঘটনাকে খুবই গুরুত্ব দিয়ে প্রকাশ করছে। এই ঘটনাগুলোকে খুবই গুরুত্ব দিয়ে যখন প্রকাশ করছে এবং ডেইলি স্টারের মতো বাংলাদেশের প্রধান ইংরেজি দৈনিক যখন প্রকাশিত হচ্ছে, তখন আন্তর্জাতিক পরিসরে এই খবরটা
চলে গেছে। আন্তর্জাতিক পরিসরে চলে যাওয়া মানে বাংলাদেশের নামে আরেকটি কলঙ্ক তিলক যুক্ত হওয়া, যেখান থেকে আমরা কোনোভাবেই বেরোতে পারছি না, কোনোভাবেই মুক্তি পেতে পারছি না। ভারতীয় গণমাধ্যমকে আপনি যদি দোষ দেওয়ার চেষ্টা করেন হয়তো দোষ দিতে পারবেন, নানাভাবে দোষ দেওয়া যায়, কিন্তু ঘটছে তো আমাদের দেশে। হয়তো এই ঘটনাটা আবার বলা যায় যে এই ঘটনাটা ভারতীয় গণমাধ্যম সংখ্যালঘু নির্যাতন হয়তো বলতে পারতো না কিংবা বলার স্কোপ পেত না যদি এটা সাধারণ ছিনতাইয়ের ঘটনা ঘটতো, এটা যদি ছুরি মেরে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটতো। যেহেতু পেট্রোল তাদের সঙ্গে ছিল এবং পেট্রোল তার গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রেই ভারতীয় গণমাধ্যম এটাকে জোর দিয়ে বলার চেষ্টা করেছে এটা পরিকল্পিত এবং পরিকল্পিত সংখ্যালঘু নির্যাতন। এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তো স্পষ্ট বিবৃতি কয়েকদিন আগে দেয়া হয়েছে যে বাংলাদেশে নাকি এই সরকারের আমলে 2900টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে, যার মধ্যে হত্যা, নির্যাতন সহ নানা ঘটনা রয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেটা অস্বীকার করা হয়েছে, সেটা একেবারে উদ্ভট কথা এভাবে বাংলাদেশ সরকার বলেছে, কিন্তু ভারত অভিযোগ করেছে। এই যে দুই দেশের কথা চালাচালি চলছে, এক দেশ আর এক দেশের সঙ্গে আমরা বাকযুদ্ধে লিপ্ত হচ্ছি, এই বাকযুদ্ধের মাঝেই গতকালকে আমরা জেনেছি আমাদের কাটার মাস্টার ফিজ, যিনি আইপিএলে 9,20,00,000 রুপিতে বিক্রি হয়েছিলেন কেকেআরে, তার আইপিএল হচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ড কেকেআরকে বলে দিয়েছিল যে মোস্তাফিজকে বাদ দাও, কেকেআর তারপরে মোস্তাফিজকে বাদ দিয়েছে। এরপরে বাংলাদেশে সুর উঠেছে আইপিএল বয়কটের সুর তুলে হয়তো বাংলাদেশে কিছু দর্শক কমবে, তাতে কি আইপিএলের কোনো ক্ষতি হবে? নাকি সব থেকে বড় ক্ষতিটা আমাদের হলো? সামনে যখন আইপিএলের আগেই যখন টি-20 বিশ্বকাপ এবং ভারতে সেই বিশ্বকাপ হবে, তখন আমার দেশের খেলোয়াড়রা ভারতে কতটা নিরাপদ থাকবে সেই প্রশ্নও বারবার উঠছে। এমনকি আমার দেশের অতি উৎসাহী স্পোর্টস জার্নালিস্টরা এই প্রসঙ্গও তুলছেন যে বাংলাদেশের বিশ্বকাপ বর্জন করা উচিত। কি হচ্ছে আদতে? দুই দেশে কি ঘটছে? মানে একদিকে কথার যুদ্ধ চলছে, আর একদিকে ঘটনার যুদ্ধ চলছে, আর একদিকে রাজনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে নামছে। সব মিলিয়ে আমরা কি সঠিক পথে আদৌ আছি? সঠিক পথে থেকে আমরা ভারতকে দোষারোপ করছি, নাকি আমাদের পথটাও ভুল হচ্ছে, যেখানে ভারতকে দোষারোপ করাটা আমাদের হয়তো কর্তব্য হয়ে দাঁড়িয়েছে, যে আমাদের ভারতকে দোষারোপ করেই আমাদের ভুলগুলোকে আড়াল করতে হবে। কিন্তু আমরা কি একবারও ভেবে দেখব যে আমাদেরও হয়তো কোথাও কোনো ঘাপলা আছে, কোথাও কোনো ঘাটতি রয়েছে, কোথাও না কোথাও আমরা ঠিকঠাকভাবে সচেতন হতে পারছি না, নাকি আমরা ঠিকঠাকই আছি, ঘটনাগুলো এমনিই ঘটে যাচ্ছে? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।